আসসালামু আলাইকুম। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা সৈয়দ মুজতবা আলীর যে ভ্রমণ কাহিনী, এরকম একটি কাহিনী নিয়ে আমরা পড়ব। আজকের গল্পের নাম হচ্ছে প্রবাস বন্ধু, অর্থাৎ নবম দশম ও এসএসসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে এই গল্প হচ্ছে প্রবাস বন্ধু। আচ্ছা, তাহলে আমরা সরাসরি গল্প চলে যাই। তোমরা এই গল্পটা অনেক কঠিন অনেকের কাছে মনে হয়। আশা করি আজকের ক্লাসটা করার পর তোমাদের কাছে এই কঠিন ভাবটা থাকবে না। তোমরা এই চ্যানেলের আরও ভিডিও যারা দেখেছো তোমরা জানো যে আমরা যে কবিতার ব্যাখ্যাগুলো দেই, সাধারণত প্রত্যেকটা শব্দের অর্থ বলে দেই। যেমন প্রত্যেকটা শব্দের অর্থ, প্রত্যেকটার ব্যাখ্যা দেয়। তারপর আশা করি তোমাদেরকে আর কোনো টিচারের সাহায্য নিতে হবে না। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথমেই দেখো শুরু করছে, বাসা পেলুম। পেলুম মানে পেয়েছি, বাসা পেয়েছি কাবুল থেকে 2.5 মাইল দূরে হাজামুল্লা গ্রামে। অর্থাৎ একটু বলে নেই, সৈয়দ মুজতবা আলী যখন আফগানিস্তানে গিয়েছেন, ওইখানে যে থেকেছেন, ওইখানের কালচার, ওইখানের যে থাকা, মানে ওইখানে যে রান্নার যে লোক ছিল রাঁধুনি, সে তার সাথে কীরকম আচরণ করেছে, এগুলো নিয়ে মূলত এই প্রবাস বন্ধুর এটা লেখা। তাহলে এখানে বলতেছে যে ভাষা, লেখক যখন এই সৈয়দ মুজতবা আলী যখন আফগানিস্তানে প্রথম গিয়েছেন এবং সেখানে থাকার জন্য গিয়েছেন বা ওখানে থাকবেন, এই জন্য এই শুরুটাই করছে এরকম, বাসা পেয়েছে। অর্থাৎ এখানে যে লেখক থাকবেন ওইখান থেকে বাসা পেয়েছে কাবুল। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী, আমরা জানি কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। তাহলে লেখক বাসা পেয়েছে কাবুল, অর্থাৎ রাজধানী থেকে 2.5 মাইল, 2.5 তোমরা এইভাবে লিখে রাখবা, আড়াইকে বা ম্যাথের স্টাইলে লিখে রাখবা, কারণ এভাবে চোখে না পড়লেও এইভাবে যদি লিখে রাখো একবার এই মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে? অনেকে কিন্তু 2.5 কিলোমিটার দিয়ে ফেলতে পারো অপশনে যদি থাকে, তাহলে 2.5 কিলোমিটার না, কিন্তু 2.5 মাইল। তাহলে বাসা পেয়েছি 2.5 মাইল দূরে হাজামুল্লা গ্রামে। তাহলে গ্রামের নামটা কি? হাজামুল্লা গ্রাম। তাহলে পরীক্ষায় প্রথম লাইনটা থেকে 3টা জিনিস আসতে পারে। তাহলে লেখক কোথায় বাসা পেয়েছে, কত, কাবুল শহর থেকে 2.5 মাইল দূরে। কত মাইল দূরে পরীক্ষায় আসতে পারে, কত মাইল দূরে? 2.5 মাইল দূরে। কোন গ্রামে? খাজামুল্লা গ্রামে। ভালো করে দেখো, খাজামুল্লা গ্রামে। তাহলে লেখক বাসা পেয়েছে কোথায়? কাবুল শহর থেকে 2.5 মাইল, 2.5 মাইল, কিলোমিটার না কিন্তু, 2.5 মাইল দূরে হাজামুল্লা গ্রামে। খুবই ইম্পর্টেন্ট প্রথম লাইনটা থেকে। আর কাবুল কি? আফগানিস্তানের রাজধানী। বাসার সঙ্গে সঙ্গে, অর্থাৎ বাসার সাথে সাথে চাকরও পেলাম। এই চাকর মানে হচ্ছে কাজের লোক, অর্থাৎ লেখক যে থাকবে, রান্না করে যে খাওয়াবে, এই কাজের লোকও পেয়েছে। অর্থাৎ লেখক বলতেছে আমি যে বাসাটা পেয়েছি সাথে সাথে কি পেয়েছি? চাকরও পেলাম, অর্থাৎ কাজের লোকও পেয়েছি, যাকে কাজ করে, লেখককে যে কাজ করে রান্না বান্না করে খাওয়াবে। আচ্ছা, তারপরে দিতেছে অধ্যক্ষ জিরার জাতে ফরাসি। আচ্ছা, ফরাসি আর ফার্সির মধ্যে পার্থক্য, এটা হচ্ছে ফরাসি। ফরাসি হচ্ছে ফ্রান্স, এই ফরাসি হচ্ছে ফ্রান্স। আর এখানে যদি একটা আকার থাকে ফার্সি, ফার্সি ফার্সি, তাহলে মনে রাখবে এটা ইরান। যদি ফরাসি বলে এটা হচ্ছে ফ্রান্স। তাহলে এই গল্পে যেটা বলছে ফ্রান্সের কথা বলছে। অধ্যক্ষ জিরার, অধ্যক্ষ হচ্ছে পদবী, আমাদের টিচার কলেজের অধ্যক্ষ থাকে না, প্রিন্সিপাল বা কলেজের যে অধ্যক্ষ থাকে। তাহলে বলতেছে, আর এই জিরার এটা হচ্ছে তার নাম, এটা হচ্ছে লোকের নাম। অর্থাৎ অধ্যক্ষ যেটা, এটা হচ্ছে তার পদবী, অর্থাৎ তিনি কি? এই জিরার সাহেব কি? অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ। জাতে অর্থাৎ কোন? ফরাসি। অর্থাৎ এই জিরার সাহেব জাতে ফরাসি, মানে ফ্রান্সের, অর্থাৎ ওনার জাতিগতভাবে ফ্রান্সের, যেমন আমরা হচ্ছে জাতিগতভাবে বাঙালি। তাহলে এই জিরার সাহেব যার পদবী হচ্ছে অধ্যক্ষ, উনি জাতে, কোন জাতের? ফরাসি। অর্থাৎ উনি হচ্ছে ফ্রান্সের এক জাতি, এখানে ফ্রান্সের থেকে এসেছেন এবং এখানে শিক্ষকতা করেন। তাহলে লেখক কার কাছে গিয়েছিল? অধ্যক্ষ জিরার যে পরিচিত অধ্যক্ষ জিরার কাছে গিয়েছিল, তিনি ছিলেন জাতে ফরাসি। দেখো, কাজে কায়দামাফিক আলাপ করিয়ে, অর্থাৎ লেখক কায়দামাফিক আলাপ করিয়ে মানে হচ্ছে পরিচয় করিয়ে। কায়দামাফিক আলাপ করিয়ে মানে হচ্ছে কি? এই লেখকের সাথে, অর্থাৎ সৈয়দ মুজতবা আলীর সাথে ওই যে এই যে ফরাসি, জাতে ফরাসের যে এই যে ফ্রান্সের যে অধ্যক্ষ জিরার যে লোকটা ছিল ফ্রান্সের জাতির, উনি কি করছে? কায়দামাফিক, অর্থাৎ লেখকের সাথে কায়দামাফিক আলাপ করে দিয়েছে, মানে পরিচয় করে দিয়েছে। কাকে? ওই যে চাকর যে ছিল, চাকর, একটু পরে তার পরিচয়টা আসবে। অর্থাৎ কাজে কায়দামাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান। এর নাম কি? আব্দুর রহমান। দেখো, আব্দুর কিন্তু যুক্তবর্ণ দেওয়া নাই, আলাদা আছে আব্দুর রহমান। তোমরা আবার যুক্তবর্ণ দিয়ে লিখবে না। অর্থাৎ নামগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয়, যেভাবে লেখে ঠিক ওইভাবে লিখবা। তাহলে আব্দুর রহমান যেহেতু যুক্তবর্ণ দিয়ে লেখে নেই, আব্দুল বানানটা আলাদা আলাদা করে লেখছে, তোমরা আলাদা আলাদাই লিখবা। যেমন জসিমউদ্দিন, উদ্দিন বানান কিন্তু জসিমউদ্দিন যে কবি, তার নামটা কিন্তু উদ্দিন, ধয় দ, দুইটা কিন্তু আলাদা করে লেখা, একসাথে না।
আচ্ছা, তাহলে লেখকের সাথে কি করছে, কাজে কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে, অর্থাৎ পরিচয় করিয়ে দিয়ে দিয়ে বলতেছে কি এর নাম আব্দুর রহমান, অর্থাৎ এই যে চাকর বা কাজের লোকটা তার নাম হচ্ছে কি আব্দুর রহমান। আপনার সব কাজ করে দেবে, এই কথাটা কে বলতেছে, এই যে জিরার সাহেব, কে বলতেছে, জিরার সাহেব আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুশ থেকে খুন খারাপি। খুবই ইম্পর্টেন্ট লাইনটা দেখো, জুতো বুরুশ মানে জুতা পালিশ, আমরা যে জুতায় কালার করি না কালো রঙের, তাহলে বলতে হয় জুতো বুরুশ অর্থাৎ জুতা পালিশ থেকে খুন খারাপি, অর্থাৎ খুন করা লাগলে করে দিবে। মানে কথাটার মানে কিন্তু এটা না, অর্থাৎ এই জিরা সাহেব তাকে এই লেখক সৈয়দ মুস্তফা আলীকে বলতেছে যে এই যে আব্দুর রহমান আছে সে আপনার জুতা পালিশ থেকে খুন খারাপি, মানে হচ্ছে ছোট থেকে বড় সব কাজ করে দেবে। অর্থাৎ ছোটো কাজ, জুতা বুরুশ করা বা পালিশ করা, যেমন যেমন মুচিদের যে কাজটা ছোটো কাজ বানা হয়, খুন খারাপি হচ্ছে সবচেয়ে বড় কাজ, হচ্ছে যে কোনো খুন করে দেওয়া। অর্থাৎ বলতেছে যে অর্থাৎ ছোটো থেকে বড় সব কাজ করে দেবে, অর্থাৎ জুতো বুরুশ থেকে খুন খারাপি মানে হচ্ছে অর্থাৎ আপনার সব কাজ করে দেবে। কে বলতেছে, অধ্যক্ষ জিরার বলতেছে লেখকে, অর্থাৎ ইনি হরফন মৌলা, হরফন মৌলা। এই হরফন মৌলার অর্থ ইনি 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 বলতে কাকে বোঝাচ্ছে, এই আব্দুর রহমানকে, চাকরকে, এই চাকরকে বলছে হরফন মৌলা, অর্থাৎ ইনি হচ্ছে আব্দুর রহমান, অর্থাৎ উনি কি হরফন মৌলা। এই পাশেই কিন্তু এর অর্থ আছে, হরফন মৌলা শব্দের অর্থ হচ্ছে সকল কাজের কাজে, সকল কাজের কাজে মানে সকল কাজের দক্ষ, এই কাজী মানে হচ্ছে এখানে দক্ষ, সকল কাজের কাজে। পরীক্ষায় যদি আসে সকল কাজের কাজীকে মানে সকল কাজের কাজীকে আব্দুর রহমান। তাহলে আমরা আশা করি প্রথম প্যারাটা নিয়ে কারোই সমস্যা নেই, খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রথম প্যারাটাই। এবার আমরা একটু যাই দ্বিতীয় প্যারায়, কি বলছে, জিরার সাহেব কাজের লোক। এই কাজের লোক মানে হচ্ছে ব্যস্ত লোক, মানে এই ব্যস্ত কিন্তু সেই ব্যস্ত না, অর্থাৎ অলস টাইপের মানুষ আছে না, সারাদিন শুধু মানুষের সাথে ঝগড়া ফাসাদ বা মানে তর্কাতর্কি করে যায়, মোটে কাজের কাজ কিছু করে না, শুধু তর্ক বিতর্ক করে যায় এরকম। সো আমাদের এই জিরার সাহেব ওইরকম, মানে ব্যস্ত লোক কিন্তু কাজের ব্যস্ত না, মানে অলস টাইপের ব্যস্ত, মানে শুধু মানুষের কাছে গল্প গুজব তর্কাতর্কি করে সময় কাটায়। এই পরিচয়টা একটু পরেই পাবো জিরার, অর্থাৎ এই জিরার হচ্ছে তার নাম কিন্তু, অর্থাৎ উনি কোন দেশের জানি বলছিলাম, এই ওনার পদবি হচ্ছে অধ্যক্ষ এবং উনি ফ্রান্সের একজন আদিবাসী, অর্থাৎ থাকে কোথায়, আফগানিস্তানে। দেখো জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ জিরার সাহেব হচ্ছে কাজের লোক বলতে রান্না বান্না করে এরকম না, এই কাজের লোক মানে হচ্ছে ব্যস্ত লোক। আর ব্যস্ততাটা কি একটু পরেই বলবে, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে, পরীক্ষা আসবে কোন দপ্তরে, মন্ত্রীর দপ্তরে, ভালো করে দেখাও কোন দপ্তরে, মন্ত্রীর দপ্তরে ঝগড়া বর্ষা করে কাটান। ঝগড়া বর্ষা মানে তর্ক বিতর্ক করা বা তর্কাতর্কি করা। ওনার কাজটা কি, বিভিন্ন মন্ত্রীর দপ্তরে গিয়ে এই কাজটা ওইটা নিয়ে তর্ক বিতর্ক করা, এটাই হচ্ছে তার কাজ। তাহলে জিরা সাহেবের কাজটা কি, বিভিন্ন মন্ত্রীর দপ্তরে গিয়ে ঝগড়া বর্ষা তর্ক বিতর্ক করা, ঝগড়া বর্ষা অর্থাৎ তর্ক বিতর্ক করা, এটা মানে হচ্ছে তর্ক বিতর্ক করা বা তর্কাতরি করা। কাবুলে এর নামই কাজ, এই এর নাম কি, ওই যে ঝগড়া বর্ষা এটার নামই হচ্ছে কাজ, অর্থাৎ তর্কাতর্কি করা, এটার নামই হচ্ছে কাবুলের কাজ। আচ্ছা, ওর ভুয়া শব্দের অর্থ হচ্ছে পরে দেওয়া আছে, বিকেলে দেখা হবে, আমরা বলি না আবার দেখা হবে বা বিকালে দেখা হবে, বলে অধ্যক্ষ জিরা সাহেব চলে যাচ্ছেন কি সৈয়দ মুস্তফা আলী থেকে বিদায় নিয়ে, বলছে ওর ভুয়া বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। কে চলে গেলেন, ওই যে জিরার সাহেব, অর্থাৎ লেখক অর্থাৎ সৈয়দ মুস্তফা আলীর সাথে আব্দুর রহমানের পরিচয় করিয়ে দিয়ে কি করছেন, তিনি চলে যাচ্ছেন। না যাওয়ার সময় কি কথা বলছেন, ওর বুয়া, এটার অর্থ হচ্ছে আবার দেখা হবে বা বিকালে দেখা হবে, অর্থটা হচ্ছে বিকালে দেখা হবে। তারপরের প্যারায় আমরা দেখি, কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি। এই কথাটা বলতেছে লেখক, অর্থাৎ আমাদের সৈয়দ মুস্তফা আলী বলতেছে কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি। নরদানব মানে কি, নর মানে হচ্ছে পুরুষ, আমরা জানি নর। আচ্ছা, নরদানব বলতে বলছে বিশাল দেহি মানুষ। এই আফগানিস্তানের যে কাবুল শহরটা আছে, আমি দুইটা বিশাল সাইজের মানুষ দেখছি, ঠিক আছে, অর্থাৎ দুটি নরদানব দেখেছি। এটা কে বলতেছে, আমাদের যে লেখক সৈয়দ মুস্তফা আলী, তার একটি হচ্ছে আব্দুর রহমান, অর্থাৎ আমি যে দুইটা নরদানব দেখছি, অর্থাৎ বিশাল আকৃতির মানুষ দেখছি, এর মধ্যে একটি হচ্ছে আমাদের আব্দুর রহমান, অর্থাৎ আমার যে কাজের লোকটা। এবার লেখক দেখো ফিতা দিয়ে মাইপা টাইপাও দেখছে, সে কত পরে ফিতা দিয়ে মেপে দেখেছিলাম, অর্থাৎ ফিতা দিয়ে মাইপা দেখছি 6 ফুট 4 ইঞ্চি। তোমরা এই 6 ফুট 4 ইঞ্চিকে এভাবে লিখে রাখবা, 6 ফুট 4 ইঞ্চি মনে রাখবা। এভাবে যখন পড়বা তোমাদের ব্রেনে তত তাড়াতাড়ি মুখস্থ রাখতে পারবে না, কিন্তু এই লেখাটাকে যদি তুমি ম্যাথের স্টাইলে বা এরকমভাবে লিখে রাখো 6 ফুট 4 ইঞ্চি, তাহলে তোমার মাথায় ইজিলি মনে থাকবে। তাহলে এই আব্দুর রহমানের লম্বাই কত ছিল, 6 ফুট 4 ইঞ্চি, মানে বিশাল দেখি। কিন্তু দেখো লম্বা 6 ফুট 4 ইঞ্চি, 6 ফুট
4 ইঞ্চি। তাহলে আব্দুর রহমান ফিতা দিয়ে মাইপা, লেখক ফিতা দিয়ে মাইপা দেখছে কত, 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলাইয়ে চৌড়াই, মানে উপস্থিত সাথে সাথে লক্ষ্য করছি কি যেমন লম্বা তেমন চৌড়া, মানে লোকটা যেমন মোটা যেমন লম্বা ঠিক এরকম মোটাও, দৈর্ঘ্য মানে অর্থাৎ যত যেমন লম্বা এমন মোটা, অর্থাৎ উপস্থিত লক্ষ্য করলাম কি লম্বাই মিলাইয়ে চৌড়াই, অর্থাৎ যেমন লম্বা তেমনই চৌড়া, অর্থাৎ যেমন লম্বা ঠিক তেমনই মোটাও। আচ্ছা, দুখানা হাঁটু পর্যন্ত নেমে এসেছে। আচ্ছা, সাধারণত তোমরা যারা এই ক্লাসটা দেখতেছো তোমরা একটু দাঁড়াবা, দাঁড়ানোর পরে তোমার হাতটা একটু ছেড়ে দাও, দুই হাত একদম মানে পায়ের সাথে ছেড়ে দিয়ে দেখো তো তোমাদের একদম সোজা অবস্থায় কখনই কিন্তু আমাদের হাতগুলো এই হাঁটু পর্যন্ত যায় না, এর আগেই শেষ মানে আগেই যায়, অর্থাৎ আমাদের হাতগুলো সাধারণত ছোটো থাকে, অর্থাৎ হাঁটু পর্যন্ত কিন্তু যায় না। কিন্তু এই আব্দুর রহমানটা দেখো একটু ব্যতিক্রম, দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে, অর্থাৎ আব্দুর রহমান যখন তার হাতগুলো স্বাভাবিকভাবে প্যান্টের সাথে যখন পিটি করার সময় আমরা যখন সোজা হো আরামে দাঁড়াও সময় হাতগুলো যেরকম পায়ের সাথে লাগাই রাখি এরকম, তখন তার দুখানা হাত হাঁটু পর্যন্ত চলে গেছে, মানে হাত লম্বা, আমাদের সাধারণ মানুষ হচ্ছে কি লম্বা, দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। এরপরে দেখো আঙ্গুলগুলো দু কাঁদি মর্তমান কলা হয়ে ঝুলে আছে, অর্থাৎ আমাদের আঙ্গুল দেখো, এটা হচ্ছে আমাদের যে হাতের আঙ্গুলগুলো এই যে এরকম আছে আঙ্গুলগুলো, আমাদের যে দেখের আঙ্গুলগুলো, তাহলে এইগুলো বলতেছে মানে কলার যে দু কাঁদি বলতে বোঝাচ্ছে এই যে আমরা যে কলার থুকনা কিনে নিয়ে আসি না, দেখো এই যে এই কাঁদি মানে হচ্ছে এই যে দেখো ফলের বাড়া গুচ্ছ বা থুকা, অর্থাৎ আমরা যে আঙ্গুর ফল কিনে একটা থুকাই থাকে না, একটা থুকাই থাকে না, অথবা কলা যখন আমরা একটা দুইটা না কিনে একসাথে যখন কলা কাটি তাহলে একসাথে মানে 20টা 25টা কলা একসাথে থাকে না, এগুলো বলে কাঁদি। তাহলে আমাদের দুইটা হাত, তাহলে একটা কাঁদি মানে হচ্ছে একটা ফানা, বা গ্রামে যেটাকে ফানা বলে মানে কলার ফানা বা এরকম, অর্থাৎ তাহলে আমাদের দুইটা হাতে এরকম দুইটা আমাদের আঙ্গুলগুলো কি দুই কাঁদির মতো বলতেছে। তাহলে আমাদের আঙ্গুলগুলো এই কাঁদি মানে হচ্ছে আমাদের এই যে কলাগুলো যখন আমরা গাছ থেকে কাটলে কি হয়, একটা ইয়ার মধ্যে থুকার মধ্যে কি অনেকগুলো কলা থাকে না, 10টা 15টা 12টা 20টা এরকমও থাকে। তাহলে আমাদের আঙ্গুলে আর আমাদের আঙ্গুল হাতের মধ্যে কি আঙ্গুলে কয়টা থাকে, 5টা করে আঙ্গুল থাকে না, তাহলে কয়টা, দুইটা হাত, এই জন্য বলছে দু কাঁদি, অর্থাৎ একটা হাতে 5টা করে আঙ্গুল থাকে। এই যে কাঁদি মানে হচ্ছে ওই এই যে গুচ্ছ, একসাথে যে বাড়া গুচ্ছ বা ফলের যে গুচ্ছ বা থুকা, এটাকে বলছে মর্তমান কলা হচ্ছে মিয়ানমারের মর্তমান দ্বীপে উৎপন্ন কলা, অর্থাৎ মিয়ানমারের যে মর্তমান দ্বীপটা আছে ওইখানে উৎপন্ন কলা, অর্থাৎ এই কলাগুলো খুবই বড়, সাইজে বড় হয়, এই জন্য উন্নত মানের কলা এগুলোর বলা হয়, অর্থাৎ পরীক্ষা কিন্তু আসতে পারে। তাহলে আব্দুর রহমানের লম্বায় কত রোগ, চৌড়াই কত রোগ, তারপরে হাতগুলো কত হাঁটু পর্যন্ত গিয়ে পৌঁছাইছে, তারপরে আঙ্গুলগুলো দু কাঁদি মর্তমান কলা হয়ে জ্বলছে, কীরকমভাবে জ্বলছে, মর্তমান কলা, কী কলা, কর্তমান কলার মতো। পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ, পরীক্ষা আসতে পারে, পা দুখানা দেখতে কিরকম, পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ, অর্থাৎ প্রায় নৌকার মতোই প্রায় এরকম, পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ, পরীক্ষা আসবে পা দুখানা কেমন, ডিঙ্গি নৌকার সাইজ, অর্থাৎ ছোটোখাটো নৌকার সাইজ, অর্থাৎ ডিঙ্গি নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো, অর্থাৎ তার আব্দুর রহমানের যে কাঁধ আছে, কাঁধ তো চিনি, যে অর্থাৎ কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে, সে যদি আমার রাঁধুনি বা রান্নার লোক না হয়ে, আব্দুর রহমান না হয়ে যদি আমির হতো, আমির মানে হচ্ছে রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট, অর্থাৎ দেশের রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট হতো, তাহলে আব্দুর রহমান হতো, তবে অনায়াসে গোটা আফগানের বার বইতে পারত। তার গাড়গুলো দেখে এতই মনে হয়, মানে এতই শক্তিশালী মনে হচ্ছে, বলতে সে যদি বাবুর্চি না হইয়া কি হতো, আমির হতো, পরীক্ষা আসতে পারে, কিন্তু বাবুর্চি না হয়ে যদি আমির হতো কি করতো, গোটা আফগানের বার সে একাই কাঁধে বইতে পারতো। যেমন অনেক বিশাল দেহি হলে অনেক আছে না, কাঁধে করে অনেক মানে মালামাল নিয়ে যেতে পারে, কিন্তু ছোটোখাটো মানুষ হলে কি সে পারে না। তাহলে এরকম বলছে, সে যে হয়তো দানব বিশাল আকৃতির মানুষ, তাহলে বলছে এটাই যে যদি বাবুর্চি না হয়ে আমির আব্দুর রহমান হতো তাহলে গোটা আফগানের বার সে একাই বইতে পারতো, মানে শক্তিশালী অর্থে এখানে বোঝাচ্ছে। এ কান ও কান জোড়ামুখ, অর্থাৎ আমাদের একটা কান থেকে আরেকটা কানের যে দূরত্ব, এটা জোড়ামুখের মতো। আমরা সাধারণত কিন্তু আমাদের দুই কানের মাঝামাঝি অংশে থাকে মুখটা, আমাদের দুই কানের মাঝামাঝি থাকে না মুখ, আর জোড়ামুখ মানে ওর মুখের সাইজটা অনেক বড়, অর্থাৎ জোড়ামুখ পাশাপাশি দুইটা মুখ যদি জোড়া করে যেরকম বড় এরকম বড়, এই কান থেকে ওই কান পর্যন্ত মানে মুখটা অবস্থিত। যেমন অনেক সময় দেখবা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে মুখ বড় করা যায়,
ঠিক আছে, মানে একদম বড় বড় মুখ বড় করা যায়, এটাই বলছে। এ কান থেকে ও কান পর্যন্ত, অর্থাৎ মুখ জোড়া মুখ, আমাদের মুখ কিন্তু মুখ একদম মাঝে থাকে, দুই কানের মাঝামাঝি অবস্থায় থাকে, মানে মনে। আর ওরটা হচ্ছে আরও বড়, অর্থাৎ ডাবল সাইজের। জোড়া মুখ মানে ডাবল, পরীক্ষা আসতে পারে কিন্তু কিরকম মুখ, জোড়া মুখ। হ্যাঁ করলে চৌরাচৌরি কলা গেলে যায়। সাধারণত আমরা কিন্তু কলা খাই এরকমভাবে, ধরো একটু 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 করে, কিন্তু না, সে একদম আস্ত হয়ে খেতে পারে। দেখছো, মানে আমরা খাই কিন্তু এরকম এরকম করে, আর সে পুরো আস্ত খাইতে পারে, মানে তার মুখের সাইজটা বুঝতে পারছো কিরকম। তাহলে এটাই বলছে, হ্যাঁ করলে সে যদি মুখটা যেহেতু বড়, জোড়া মুখের মতো বড়, হ্যাঁ করলে চৌরাচৌরি কলা গিলতে পারে। একদম কলা হচ্ছে লম্বালম্বি খাই, ও চৌরাচৌরি একদম সরাসরি এরকমভাবে খাইতে পারে, অর্থাৎ চৌরাচৌরি কলা গিলতে পারে। তাহলে বুঝতে পারছেন মানে মুখটা কত বড়। পরীক্ষা কিন্তু আসবে, তাহলে কি করতে পারে, হ্যাঁ করলে চৌরাচৌরি কলা গিলতে পারে। এবরু থেবরু নাক, পরীক্ষা আসতে পারে। উঁচু নিচু নাক, অর্থাৎ বুচা নাক যেটাকে বলি, অর্থাৎ ওই যে চাইনাদের যে নাক আছে না এরকম, অর্থাৎ নাকটা দেখতে কিরকম, এবরু থেবরু, অর্থাৎ উঁচু নিচু। কপাল নেই, কপাল নেই বললেই চলে, অর্থাৎ কপাল দেখা যায় না, কপাল একেবারেই ছোটো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবরু থেবরু নাক, নাক দেখতে হচ্ছে এবরু থেবরু, উঁচু নিচু, কিন্তু কপাল নেই, নেই বললেই চলে, কপাল নেই। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাকুর হলো না, অর্থাৎ আন্দাজ করতে পারলাম না, ধারণা করতে পারলাম না, অনুমান করতে পারলাম না। ঠাকুর মানে হচ্ছে আন্দাজ, আন্দাজ ধারণা বা অনুমান, অর্থাৎ ও পাগড়ি দিয়ে ওর মাথাটা ডেকে রাখছে, এই জন্য ধরতে পারছি না ওর মাথার সাইজটা কিরকম, ঠিক আছে, এই জন্য ঠাকুর করতে পারতেছি না। তবে আন্দাজ করলাম, তো ধারণা করলাম বেবি সাইজের হেড। টুপি, হেড মানে হচ্ছে টুপি, অর্থাৎ বেবি সাইজের ছোটো বাচ্চাদের যে হেড আছে না, হেড মানে হচ্ছে টুপিগুলো যদি তার কানে, মানে হ্যাটও যদি পরানো হয় কান অবধি পৌঁছাবে, অর্থাৎ তার গায়ের সাইজের সাথে তার মাথার সাইজটা ছোটো। অর্থাৎ একটা বাচ্চাদের টুপিও যদি ওর মাথায় পড়াও তাও কান পর্যন্ত চলে যাবে। সাধারণত আমরা টুপি পরলে কিন্তু মাথার মধ্যে আটকা থাকে, কান তো দূরের কথা, এত নিষ্পূর্ণতা আসে না। কিন্তু আব্দুর রহমানের কানের মানে মাথার সাইজটা এতটাই ছোটো যে একটা ছোটো বাচ্চাদের হ্যাটও যদি পরায়, অর্থাৎ টুপিও যদি পরায়, তাও কি হবে, তার একদম কান পর্যন্ত চলে আসবে, এতটাই ছোটো, অর্থাৎ মাথাটা হচ্ছে ছোটো। এবার দেখো তার শরীর আরও কিছু ইয়া দিতেছে। রং ফর্সা, অর্থাৎ আব্দুর রহমান দেখতে খুবই ফর্সা, রংটা হচ্ছে ফর্সা, তবে শীত গ্রীষ্মে চামড়া চিরে, চিরে মানে হচ্ছে ফেটে যাওয়া, আমরা জানি শীতকালে চামড়া ফেটে যায় না, আমাদের চামড়া ফেটে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু লাইনটা, তাহলে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরছে। তাহলে চামড়া শীত গ্রীষ্ম, অর্থাৎ শীতকালে, অর্থাৎ আফগানিস্তানে কিন্তু শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে, আর এই ঠান্ডার কারণে, অথবা ওই দেশে বরফ যে পড়ে, এই কারণে কি হচ্ছে, মানে আমাদের ত্বক আমাদের সাধারণ ত্বকের মতো না, চিরে ফেটে, ঠান্ডার কারণে কি হয়, রিলিফ ম্যাপের চেহারা ধরেছে, আফগানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। এবার রিলিফ ম্যাপের চেহারা মানে কি, আচ্ছা আমরা যে মানচিত্র দেখি না, এই যে মানচিত্রের মধ্যে কোথাও পাহাড় আছে, কোথাও পর্বত আছে, কোথাও উঁচু কোথাও নিচু, তাই না, পাহাড় মানে ম্যাপে কি দেখায় না, এই যে এই স্থানটা উঁচু ওই স্থান নিচু, মানে কেন, অর্থাৎ কোথাও পাহাড় আছে কোথাও সমতল এরকম। তাহলে এই রিলিফ ম্যাপের চেহারা মানে কি, আব্দুর রহমানের যে ত্বকটা ঠান্ডা শীতের কারণে ফেটে মানে উঁচু নিচু হয়ে গেছে। দেখো আমাদের যখন পা ফেটে যায়, তাহলে আমাদের কিন্তু গরমকালে যে পাগুলো থাকে একদম মসৃণ, কিন্তু শীতকালে দেখো তো যখন ফেটে যায় পা, হাত পা বা কোথাও যদি ফেটে যায়, তাহলে উঁচু নিচু হয়ে যায় না, কোথাও উঁচু হয়ে যায় কোথাও নিচু হয়ে যায় ফেটে যাওয়ার কারণে। এটাই বলছে যে শীত গ্রীষ্মে চামড়া ছিঁড়ে, ছিঁড়ে মানে ফেটে, চিরে মানে সে ফেটে ফেরে গিয়ে কি হয়, রিলিফ ম্যাপের চেহারা ধরছে। রিলিফ ম্যাপ যেমন সিরা ফাটা থাকে, মানে ম্যাপ অনেক সময় আছে না সিরা ফাটা থাকে, অথবা এরকমও বলতে পারো যে যারা রিলিফ নিতে আসে অসহায় দরিদ্র মানুষগুলোর যে অবস্থা, মানে তাদের মানে শীতের কারণে ঠিকমতো মানে পোশাক পায় না, বস্ত্র পায় না, এই কারণে এদের যে শরীরের যে অবস্থা, অর্থাৎ শরীরে যে কোথাও ছিঁড়ে ফেটে যায়, অর্থাৎ আব্দুর রহমানও তার শরীরকে না নেওয়ার কারণে এরকম রিলিফ ম্যাপের চেহারা ধরেছে, ঠিক আছে। দুই গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে পরীক্ষায়, অর্থাৎ এবার লেখক বলতেছে দুই গালগুলো কি থাবড়া মানে চর মেরে কে যেন লাল করে দিয়েছে, লেখক বলতেছে। কিন্তু কার এমন বুকেট পাঠা মানে হচ্ছে বুকের পাঠা বা সাহস, মানে কার এরকম বুকের পাঠা বা সাহস যে আব্দুর রহমানের মতো একটা নর্দানো প্রেম চর মারবে। বলছে রজ্জু তো মাখবার কথা না, এই রজ্জু শব্দের অর্থ হচ্ছে গাল রাঙানোর প্রসাধনী। মেয়েরা তো গাল রাঙানোর একটু লাল করার জন্য বিভিন্ন প্রসাধনী মাখে, কিন্তু বলতেছে আব্দুর রহমান তো ছেলে, সে তো এগুলো মাখারও কথা না। তাহলে বলতে রজ্জু তো মাখার কথা নয়, কথা কে মারছে তাহলে, তা সে তো গালে এরকম না যে কেউ না মারলে শুধু মানে প্রসাধনী মেখে গালটা লাল করে রাখবে, মানে লেখক এটা ধরে পারতেছে না। তারপরে দেখো
পরনে সিলোয়ার, সিলোয়ার হচ্ছে ওই যে আমরা সেলোয়ার পরি এরকম মেয়েরা সেলোয়ার পরে। আচ্ছা, গায়ে হচ্ছে কুর্তা, কুর্তা মানে হচ্ছে ফতুয়া, অর্থাৎ কুর্তা মানে ফতুয়া। আর এটা হচ্ছে ওয়াশকিট, ওয়াশকিট হচ্ছে জামার উপরে পরা হয়, যেমন হচ্ছে যারা মেডিকেলে পরে এক ধরনের কাপড় পরে না, আবার যারা রান্না করে রান্নার উপরে রাঁধুনি এক ধরনের কাপড় যে পরে, এগুলো হচ্ছে ওয়াশকিট, অর্থাৎ জামার উপরে পরা হয়। আচ্ছা, তাহলে পরনে কি আছে, খুবই ইম্পর্টেন্ট, সেলোয়ার, কুর্তা আর কি ওয়াশকিট, ঠিক আছে। সেলোয়ার অর্থাৎ আমার সেলোয়ার এরকম সেলোয়ার, আচ্ছা ফতুয়া, কুর্তা মানে হচ্ছে ফতুয়া, আর একটা হচ্ছে ওয়াশকিট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা পাঞ্জাবির সাথে কিন্তু সেলোয়ার অনেক সময় পরি না, পাঞ্জাবির সাথে যে এরকম পরি সেলোয়ার টাইপের ছেলেরা, তারও এরকম পরা। দেখো তারপরে কি বলছে, ঠোঁট দুটো দেখতে পেলুম না। ঠোঁট, তাহলে লেখক সবই দেখতে পারলো, কি দেখতে পারলো না, ঠোঁট দুইটা দেখতে পারে না। কেন দেখতে পারে না, দেখো, সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখি না। অর্থাৎ কেন ঠোঁট দেখতে পারে নাই, সে অনেক লম্বা, সে প্রথম দিন রুমের ভিতরে ঢুকে কার্পেটের দিকে, অর্থাৎ কার্পেট কোথা থেকে, ফ্লোরের দিকেই তাকাইছিল, আর ফ্লোরের দিকে তাকাই থাকার কারণে লেখক তার ঠোঁট দেখতে পারে না, অর্থাৎ লেখক তার ঠোঁট দেখতে পারে না, যেহেতু সে নিচের দিকে তাকাই থাকতো সবসময়। সেই প্রথম দিন থেকে সে কার্পেটের দিকেই তাকায় আছে, এবং মনে হচ্ছে সেই কার্পেটের অপরূপ রূপ সৌন্দর্য দেখে কি করছে, সে চোখ মানে সৌন্দর্য, কার্পেটগুলো দেখতে এতই সুন্দর যে সবসময় সে ওই দিকে তাকায় থাকতো, বড় একটা চোখ ফেরাতে দেখিনি, অর্থাৎ এই কার্পেটের নিচ থেকে চোখ ফিরায়নি, অর্থাৎ সারাক্ষণ আসছে যখন ছিল কার্পেটের দিকে তাকায় হতো, অর্থাৎ ফ্লোরের দিকে তাকায় হতো, লেখকের দিকে কখনো চোখ তুলে কথা বলতো না, এই জন্য লেখক ঠোঁট দেখতে পায় না। আসলে কার্পেটের সৌন্দর্য দেখে তাকায় থাকতো, বিষয়টা এরকম ছিল না। আফগানিস্তানে একটা রীতি বা সংস্কার আছে, গুরুজনদের দিকে তাকাতে নেই, মানে হচ্ছে গুরুজনদের দিকে চোখে চোখ রেখে কথা বলতে নেই, তার মানে নিচের দিকে চোখ রেখে কথা বলতে হয়। তাই সে মানে লেখক সৈয়দ মুস্তফা আলীর দিকে না থেকে সে কী করতো, এই কার্পেটের দিকে তাকাই কথা বলতো, এই জন্য এই লেখক এটা একটা উপমার স্টাইলে একটু বলছে। তাহলে যদি বলে আব্দুর রহমান কিসের দিকে নজর দিয়ে রাখতো, কার্পেটের দিকে। কিসের অপরূপ সৌন্দর্য দেখতো, কার্পেটের। ক্লিয়ার, কার্পেট তো আমরা জানি যে ফ্লোরে যে বিছানো হয়। তারপরে দেখো, গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তানে নাকি এরকম একটা সংস্কার আছে, সংস্কার মানে রীতি বা নিয়ম, অর্থাৎ আফগানিস্তানের একটা নিয়ম কি, গুরুজন বা শ্রদ্ধেয়জন বা গুরুজন এদের দিকে তাকাইতে নাই, এই জন্য সে আব্দুর রহমান তার দিকে কখনোই কি তাকাতো না। অর্থাৎ এই লাইন এইটার মানে হচ্ছে লজ্জা ভয়ে কখনো চোখ তুলে তাকায়নি, তাই ঠোঁট দেখা যায়নি, নর্মাল কথা, অর্থাৎ এটা সংস্কার এই কারণে হয় নাই। আচ্ছা, আমাদের ক্লাস লেকচারগুলো একটু বড় হয়ে যাচ্ছে, তারপরে তোমরা ধৈর্য ধরে দেখবা, আশা করি এইভাবে একবার পড়ার পর তারপরে আর তোমাদের বুঝতে কখনোই সমস্যা হবে না, এইভাবে ব্যাখ্যা আশা করি তোমরা প্রত্যেকটা শব্দের অর্থ পাচ্ছ, ঠিক আছে। তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণটা না টেনে দেখো। তবে তার নয়নের বাবের খেলা গোপনে দেখেছি, অর্থাৎ চোখের খেলা, নয়নে মানে চোখের খেলা আমি গোপনে দেখছি, তার ঠোঁট দেখতে পারি না, কিন্তু চোখের চাহনি বা চোখের খেলা দেখেছি। চিনেমাটি তো চিনো, যে চিনেমাটির পাত্র বা আগে যে মাটির পরিবর্তে যে কাচের যে এক ধরনের আছেন চিনেমাটির ডাবর শব্দ হচ্ছে বড় বাটি বা গামলা, এই ডাবর শব্দ হচ্ছে বড় বড় বাটিগুলো আছে না, যেগুলো আমাদের যে খাবার বেড়ে দেয় অথবা এই যে ভাত বেড়ে দেয়, এগুলো হচ্ছে চিনেমাটির ডাবর। যেন দুটো পান্তুয়া শব্দের অর্থ হচ্ছে মিষ্টি, পান্তুয়া শব্দের অর্থ হচ্ছে মিষ্টি, পান্তুয়া শব্দের অর্থ হচ্ছে মিষ্টি ভেসে উঠেছে। অর্থাৎ লেখক বলতে ধরো এটা ধরো দুইটা পাত্র, মাটির পাত্র ধরো দুইটা, বা এই যে চিনেমাটির পাত্র, এই পাত্রর মাঝে যদি আমরা দুইটা মিষ্টি রাখি এরকম, তাহলে যখন মনে হচ্ছে না এই পাত্রের মধ্যে এই দুইটা মিষ্টি একদম ভেসে উঠছে, এটাই বলতেছে। অর্থাৎ লেখক বলছে এই যে তার চোখের খেলাগুলো আমি দেখেছি, তার চোখগুলো কীরকম ছিল, যেমন এই পাত্রের মধ্যে যখন মিষ্টি রাখলে যেরকম ভেসে ওঠে, তার চোখগুলো কি মিষ্টির মতো এরকম ভেসে উঠেছে, অর্থাৎ দেখতে অনেক সুন্দর, ডাগর বড় বড় চোখ এরকম টাইপের। ক্লিয়ার, তাহলে পান্তুয়া মানে হচ্ছে মিষ্টি। এবার বলতেছে দেখো, জরিপ করে ভরসা পেলুম ভয়ও হলো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু কথাটা কেন বলছে লেখক, যে জরিপ করে কি করছি, যে লেখক বলতেছে জরিপ করে ভরসা পেলুম, কেন ভরসা পেলুম, ওর মতো একটা শক্তিশালী আমার কাজের লোক আছে, তারা আমার কোনো টেনশনে না। জরিপ মানে সে গবেষণা করে দেখলাম যে এরকম দানব আকৃতির কোনো একটা মানুষ যদি আমার সাথে সবসময় থাকে, আরে ভয় পাওয়ার কিছু আছে, বিপদ আপদে তো একাই সামলাই নিবে, তো জরিপ করে কি করলাম, এই জন্য ভরসা পেলাম।
ভয়ও পেলাম কেন? যদি আব্দুর রহমান কোনোদিন আমার উপর রেগে যায়, আমার সাথে রাগ করে, তখন আমার কি অবস্থা হবে, বা আমি ওকে কীভাবে কন্ট্রোল করবো, বা ওকে আমি কীভাবে রাগ বাগাবো বা নিয়ন্ত্রণে রাখবো এই জন্য। তাহলে প্রথম কেন ভরসা পাইছে বুঝতে পারছো? গবেষণা করে দেখছে যে ভরসা পাইছে কারণ এরকম বিশাল দেখে একজন মানুষ আছে, আমার কাজের লোক, টেনশন নাই, আবার ভয় পাইছে ও যদি কোনোদিন আমার সাথে রেগে যায় তখন আমি কীভাবে কী করবো। এই লোকটা অর্থাৎ কে, এই লোকটা বলতে আব্দুর রহমান ভীমসেনের মতো। ভীমসেন হচ্ছে তোমাদের হিন্দু ধর্ম যারা আছো এরা হয়তো জানো, ভীমসেন হচ্ছে একজন শক্তিশালী তৎকালীন সেনাপতি, অর্থাৎ ভীমসেন ছিল একজন শক্তিশালী সেনাপতি। তাহলে ভীমসেনের মতো রান্না তো করবেই, বলতেছে ও যেহেতু বিশাল দেহি, তাহলে এই জন্য ভীমসেনের সাথে তাকে উপমা দিয়ে বলতেছে সে, তাহলে এই লোকটা অর্থাৎ আব্দুর রহমান ভীমসেনের মতো কি করবে, রান্না বান্না করবে, যেহেতু অনেক শক্তিশালী। আবার বলতেছে বিপদে আপদে, অর্থাৎ আমার যখন বিপদ আপদ হয় তাহলে ভীমসেনের মতোই মুশকিল আসান করে হয়ে থাকবে। আমি যখন কখনো যদি বিপদ আপদে পড়ি, এই বিশাল দেখি যেহেতু আছে, আমার বিপদ আপদ সব কী করবে, মুশকিল আসান করবে, মানে আমার সব বিপদ আপদ দূর করে দেবে ও। আচ্ছা, কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায় মানে হচ্ছে ও যদি কোনোদিন আমার উপর রাগ করে বা খারাপ হয়ে যায়, তাহলে আমার কি হবে? মানে লেখকের মাথায় ওইটাই চিন্তা যে ও তো আমাকে ভরসা পেলাম ঠিক আছে, কিন্তু ও যদি আমার উপর কখনো রেগে যায় কোনো কারণে, তাহলে আমার কি হবে? বিগড়ে যাই তবে, এটা বলে লেখক চিন্তা শুরু করে দিয়েছে। দেখো, তবে কোনো একটা হদিসের সন্ধান মানে হচ্ছে সমস্যার সমাধানের সন্ধানে, অর্থাৎ লেখক চিন্তা করছে যদি বিগড়ে যায় তাহলে কীভাবে ওকে কন্ট্রোলে রাখবো। আমরা দেখো কোনো একটা বিপদে কোনো একটা কাজ করার আগে আমরা চিন্তা করি যদি কাজটা আমি যেভাবে চিন্তা করছি এটা না হয় তাহলে আমরা বিকল্প কি হতে পারে, এটা আমরা আগে কিন্তু চিন্তা করি। তাহলে লেখক এটা করতেছে, দেখো যদি সে বিগড়ে যায় তাহলে কীভাবে তাকে সমস্যার সমাধান করব। কোনো একটা হদিসের সন্ধানে, অর্থাৎ এই যে বিগড়ে যাওয়ার সন্ধানে, অর্থাৎ বিগড়ে গেলে কি করব এটার সন্ধানে, হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলো। অর্থাৎ মগজ মানে সে ব্রেন, বারবার চেষ্টা আরম্ভ করতে লাগলো। মানে এর সমাধান কি? আতিপাতি মানে বারবার চেষ্টা করা, মানে মগজ মানে হচ্ছে ব্রেন বারবার চেষ্টা করতে চায় যদি আব্দুর রহমান আমার উপর খেপে যায় তাহলে আমি কীভাবে সমস্যার সমাধান করবো। এই সমস্যার সমাধানের জন্য সে বারবার চেষ্টা করছে। ধরো তোমাদের ক্লাসে একজন টিচার অনেক মারে, তোরা কোনো একটা কারণে হোমওয়ার্ক কেউ একজন করে না, যখন জানতে পারছে স্যারের আজকে ক্লাস, তাহলে ভয়ে খুব দ্রুত কী করবে, একটা দুইটা সৃজনশীল বা এমসিকিউ বা যা তাড়াতাড়ি লেখার চেষ্টা করে কীভাবে স্যার থেকে বাঁচা যায়, একটা সমস্যার সমাধানের খোঁজার চেষ্টা করে না তাড়াতাড়ি। এটাই লেখক এরকম কী করছে, আত্মীপাতি করে সমস্যার সমাধানের খুঁজতে চেষ্টা করতেছে। আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলাম পূর্বে কোথায় কাজ করেছ, অর্থাৎ লেখক আব্দুর রহমানকে জিজ্ঞাসা করে পূর্বে, অর্থাৎ আগে কোথায়, পূর্বে মানে হচ্ছে আগে, কোথায় কাজ করছো, মানে তুমি আগে কোথায় কাজ করতা, লেখক আব্দুর রহমানকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, আগের লাইনটার কিন্তু আগে বলে যে হদিসের সন্তানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলো, মানে হচ্ছে মস্তিষ্ক সমাধান খোঁজার চেষ্টা করছে বারবার। যদি সে রেখে যায় এটা সমস্যা কীভাবে সমাধান করবো, এটা আগের লাইনটা। আচ্ছা, আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলাম পূর্বে কোথায় কাজ করতো, লেখক জিজ্ঞাসা আগে কোথায় কাজ করতাম। উত্তরে, অর্থাৎ এর জবাব, উত্তর মানে হচ্ছে জবাব দিল আব্দুর রহমান, জবাব দিল কোথাও না, আগে কোথাও কাজ করি না, পল্টনে ছিলাম। পল্টন মানে কিন্তু ঢাকার পল্টন না, অর্থাৎ আফগানিস্তানের একটা জায়গা। পল্টনে ছিলাম মেসের চার্জে, অর্থাৎ মেসের দায়িত্ব, অর্থাৎ রান্না বান্নার দায়িত্বে মেসের চার্জ, অর্থাৎ আমরা ছেলেরা যারা ব্যাচেলররা যে থাকি মেসে, এরকম মেসের চার্জে দায়িত্বে ছিলাম। 1 মাস হলো খালাস পেয়েছি, 1 মাস, অর্থাৎ এমনি মেথেসটা লেখা 1 মাস হলো খালাস পেয়েছি, মানে ছেড়ে দিয়েছি বা মুক্তি পেয়েছি। মানে আগের কাজটা ছেড়ে দিয়েছি কতদিন, 1 মাস হয়েছে, লেখকে বলতেছে 1 মাস হয়েছে খালাস হয়েছে, মানে ছেড়ে দিয়েছি। রাইফেল চালাতে পারো, লেখক এখনও টেনশনে আছে, ওকে যদি বিগড়ে যায়, মানে ওর নিয়ে খুব ভয় আছে, এই জন্য আবার কোশ্চেন করছে রাইফেল চালাতে পারো না। লেখকের ভয়টা দূর করার জন্য মূলত এই কোশ্চেনটা, রাইফেল চালাতে পারো মানে কোনোদিন কি মারামারি, এটা দিয়ে বোঝা যাবে যে মারামারি করতে পারে কিনা। রাইফেল চালাতে পারো, এইটা করার উদ্দেশ্য হচ্ছে লেখকের ভয় এখনও কি করে যায়নি। এক গাল হাসি, এই হাসির অর্থটা হচ্ছে বোকা শোকা, সাহস সরল মানুষ, ওইটার প্রমাণ। এক গাল হাসি, বোকা যদি রাইফেল চালাতে পারো, শুধু যদি এরকম পারতো তাহলে বলতো আরে স্যার জানেন না, একবার তো আমি মুখে মাইরা এটা ওইটা হ্যান তেন বলতো। এই যে সহজ সরল, এই জন্য বলতে চাই এক গাল হাসি, অর্থাৎ সে বোকা বা সহজ সরল, তাই সে হাসি দিয়েছে। কি রাখতে জানো, লেখক জিজ্ঞাসা করছে কি রাখতে জানো, তাহলে আব্দুর রহমান জিজ্ঞাসা করে মানে কি রাখতে বলো, পোলাও, কুরমা, কাবাব, ফালুদা। কি উত্তর দিচ্ছে যে পোলাও, কুরমা, কাবাব, ফালুদা, তাহলে এগুলো রাখতে পারি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি, তাহলে পরবর্তী ক্লাসটা আমরা ওই পরের অংশ থেকে শুরু করব। আশা করি যতটুকু তোমরা
যতটুকু আমরা পড়েছি এটা আশা করি বুঝতে পেরেছো। প্রথম পর্ব এখানেই থাকুক, আর পরের 2 থেকে 3টা পর্বের মধ্যে আশা করি আর 2টা পর্বের মধ্যে সম্পূর্ণটা শেষ করার চেষ্টা করব। আশা করি যদি তোমরা এভাবে পড়ো আসলে আর কবিতা বা প্রবন্ধগুলো কখনোই বোঝার অসুবিধা হবে না। আমাদের এই চ্যানেলে আরও প্রবন্ধ দেওয়া আছে, তোমরা দেখে নেবা। আর তোমাদের যেখানে সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে বা বুঝতে পারতেছো কিনা এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর বন্ধুদের সাথে শেয়ার করবা। তোমরা যত বেশি কমেন্ট বা অনুপ্রেরণা দিবা ঠিক তত তাড়াতাড়ি আমরা পরবর্তী পার্টগুলো নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।